উচ্চ আদালতের প্রধান বিচারপতি থেকে শুরু করে সমস্ত বিচার বিভাগকে এমনভাবে দলীয়করণ এবং কক্ষিগত করা হয়েছিল যাতে বাংলাদেশে আর কেউ মানবাধিকারের বিষয়ে কোনো প্রতিকার না পেতে পারে, মানবাধিকার নিশ্চিতের জন্য কোনো বিচারালয়ে যে যাতে তার কোনো সুরাহা না হয় সেই ব্যবস্থা করা হয়েছিল। এবং এক পর্যায়ে আমাদের দেশে এমনও বলা হয়েছে যে বাংলাদেশের এই কোর্টটা তো হচ্ছে একটা দলীয় কোর্ট, এবং সেই অবস্থায় এইভাবে আমরা বাংলাদেশকে অতীত হতে দেখেছি, যার প্রধান নিয়ন্ত্রণকারী ছিল বাংলাদেশের প্রধান এক্সিকিউটিভ, প্রশাসন বিভাগের প্রধান হিসেবে প্রধানমন্ত্রী সকল বিভাগেরই নিয়ন্ত্রণ নিয়ে নিয়েছেন। যখন হয় যে রাষ্ট্রের 3 অঙ্গের মধ্যে প্রশাসন, বিচার বিভাগ এবং আইন বিভাগের সম্পূর্ণ কর্তৃত্ব যখন কোনো একটা ব্যক্তির হাতে ঘুরিয়ে ফিরিয়ে চলে যায়, তখন সেই দেশে নৈরাজ্য হয়, কোনো আইনের শাসন থাকে না। দেশ জুড়ে তোলপাড় ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। এবং নৈরাজ্যকর পরিস্থিতির সুযোগে সেই দেশ একটা দলীয় শাসন ব্যবস্থার দিকে ধাবিত হয়, যেটা বাংলাদেশে হয়েছে। আমরা সাংবিধানিকভাবে যেটা দেখেছি, বাংলাদেশে সাংবিধানিক কর্তৃত্ব, সাংবিধানিক এখন আইনতন্ত্র এবং সংসদীয় এখন আইনতন্ত্র এবং একদলীয় রাষ্ট্র ব্যবস্থার যে বাস্তব রূপটা আমরা দেখেছি, যেটা থিওরিটিক্যালি সম্পূর্ণ করার জন্য হয়তো সাহস করে নাই, সামনে হয়তো করে ফেলতো ডি জুর হিসাবে, কিন্তু ডিফেক্টও আমরা দেখেছি যে একদলীয় শাসন ব্যবস্থা, এক ব্যক্তির এখন আইনতন্ত্র এবং কনস্টিটিউশনাল ফোয়ারা এবং সংসদীয় এখন আইনতন্ত্র প্রায় প্রতিষ্ঠিত হয়ে গেছিল। তার কারণ ছিল যে সাংবিধানিকভাবে তাকে সেই ক্ষমতাটা দেয়া হয়েছে একটি অসাংবিধানিক সংশোধনের মধ্য দিয়ে, যেটা ছিল পঞ্চদশ সংশোধনী যার নাম, এবং সেটা ইতিমধ্যে প্রায় বাতিল হয়ে গিয়েছে। অনেকগুলো বিধান বাকিগুলো সংশোধন করে ছেড়ে দিয়েছে বিচার বিভাগ। যাই হোক, সেই সংশোধনের মধ্য দিয়ে অনেকটা যে 15th অ্যামেন্ডমেন্ট, এটা কনস্টিটিউশন ইনস্টিগেটেড দি পার্লামেন্টারি ফোরাম, অথবা আমি বলবো যে হিউম্যান রাইটস ভায়োলেশনের জন্য এটা ইনস্টিগেট করেছে এই 15th অ্যামেন্ডমেন্টের। কিভাবে? কারণ যে অ্যামেন্ডমেন্টের মাধ্যমে প্রতিষ্ঠিত হয়ে গেল যে চাইলে সরকার প্রধান তার রাষ্ট্রীয় ক্ষমতায় থেকে যেভাবে খুশি নির্বাচন করে এবং নামমাত্র নির্বাচন করে, নির্বাচনের নাটক করে রাষ্ট্র ক্ষমতা তার ইচ্ছা মতো দীর্ঘায়িত করতে পারবে, সেই জায়গায় তখন হিউম্যান রাইটস রক্ষণাবেক্ষণের জন্য তার কোনো বাধ্যবাধকতা থাকে না। পলিটিক্যাল ওয়ার্কার্স থেকে শুরু করে, সাংবাদিক থেকে শুরু করে, রাষ্ট্রের সমস্ত শ্রেণী পেশার মানুষ যাকেই রাষ্ট্র মনে করবে তার হুমকি হিসাবে, এখানে আমি রাষ্ট্র শব্দটা ব্যবহার করছি এই কারণে, কারণ তখন এখন নায়ক রাষ্ট্রকে তার নিজের মনে করেছে, সরকারের প্রধান হয়ে সে রাষ্ট্রকে নিজের মনে করেছে, ব্যক্তিগত সম্পত্তির মতো মনে করেছে। সেই জন্য রাষ্ট্র যখন তার কোনো প্রজাকে বা তার কোনো সিটিজেনকে যখন হুমকি মনে করে, তখন তাকেই যেভাবেই হোক দমনের জন্য হিউম্যান রাইটস ভায়োলেশন করে। এবং সেই হিউম্যান রাইটস ভায়োলেশনের মাত্রা কোন পর্যায়ে বাংলাদেশে গিয়েছিল সেটা জাতিসংঘ এই রিপোর্টটা আপনারা স্টাডি করলে দেখবেন যে এমন কোন জঘন্য মানবাধিকার ভায়োলেশনের তরিকা বাদ ছিল না যেই তরিকাটা তারা গ্রহণ করে নাই, বা তারা যেই তরিকা কি বলে যে অনুশীলন করে নাই। আপনারা শুধু আয়নাগরের কথা শুনেছেন বা আমাদের মুখে আমাদেরকে গুম করার কাহিনী শুনেছেন, ইতিহাস শুনেছেন। যারা মৃত্যুবরণ করেছে তারা তো বক্তব্য দেওয়ার কোনো সুযোগ নেই। যারা আয়নাগরে থেকে উদ্ধার হয়েছে তারা হয়তো ভিজিট করেছে, কথা বলেছে বা আমরা কথা বলছি, কিন্তু যাদের কোনো হদিশ পাওয়া যায়নি তারা তো কথা বলতে পারছে না। আপনারা হয়তো আন্দাজ করে নিতে পারেন বা বিভিন্ন রকমের হয়তো আপনারা শুনেছেন বিভিন্ন রকমের বয়ান যে কাকে কিভাবে হত্যা করা হয়ে থাকতে পারে, বাট এক্স্যাক্টলি সিনারিওটা আমরা দেখি নাই। কিন্তু যা শুনেছি তার যদি কিছুমাত্র সত্যি হয় তাহলে বাংলাদেশের মতো এরকম বর্বর জঘন্যতম হত্যাকাণ্ড, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, গুম খুনের ইতিহাস হয়তো আফ্রিকার জঙ্গলও কোনোদিন হয় না।
সেই রকম একজন স্বৈরশাসক এবং সেই রকম একজন ফ্যাসিস্ট গণহত্যাকারী আওয়ামী প্রধান শেখ হাসিনাকে এখনো আমরা অনুশোচনা করতে দেখি। আওয়ামী লীগের কোন নেতা কর্মীকে এখনো পর্যন্ত গণহত্যার দায় স্বীকার করে অনুশোচনা করে ক্ষমা চেয়ে তারপরে বাংলাদেশের রাজনীতি করবো এই কথা বলতে শুনিনি। এটা ভাবতে অবাক লাগে। উল্টো তাদের বক্তব্য শুনলে মনে হয় বাংলাদেশের সাধারণ গণ অভ্যুত্থানে অংশগ্রহণকারী সাধারণ নাগরিকরাই যেন অপরাধ করেছে। এই অবস্থা থেকে আমাদের মুক্তি পাওয়ার জন্য সম্পূর্ণ একটি রাজনৈতিক সংস্কৃতি পাল্টাতে হবে। যে রাজনৈতিক সংস্কৃতি হবে বাংলাদেশের মানুষ সানন্দে গ্রহণ করবে ফ্যাসিবাদের বিরুদ্ধে, অগণতান্ত্রিক প্রক্রিয়ার বিরুদ্ধে, যে কোনো রকমের রাজনৈতিক সংস্কৃতির বিরুদ্ধে যাতে সকল মানুষ আপন করে নিতে পারে সেরকম রাজনৈতিক সংস্কৃতি আমাদের চালু করতে হবে, চর্চা করতে হবে। এবং ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্যকে সামনে নিয়ে ঊর্ধ্বে তুলে ধরে আমরা যদি আমাদের গণতান্ত্রিক রাজনৈতিক সংস্কৃতি বাংলাদেশের মানুষের সামনে উপস্থাপন করতে পারি, তাহলে স্বৈরাচারের কখনো আর উন্মেষ হবে না, উৎপাদন হবে না ফ্যাসিবাদে। সেজন্য শুধুমাত্র ফ্যাসিবাদকে আমরা পুলিশ দিয়ে যেন রুখে না দাঁড়ায়, যে পুলিশ দিয়ে তাদেরকে রাস্তায় রুখবো, সেটা বিষয় নয়। বিষয় হচ্ছে আপনাকে রাজনীতি দিয়ে রাজনীতিকে অপোজ করতে হবে, রাজনৈতিক সংস্কৃতি দিয়ে মানুষের সামনে বিকল্প রাজনৈতিক সংস্কৃতি উপস্থাপন করতে হবে। তাহলে পরে অটোমেটিক এটা স্বয়ংক্রিয়ভাবেই বাংলাদেশ থেকে ফ্যাসিবাদের সমস্ত ঝাড় রোড সমস্ত শিকড় উপড়ে দেওয়া যাবে। কিন্তু তা যদি না হয়, শুধুমাত্র আমরা গতানুগতিক রাজনৈতিক চর্চা করি, যেখানে মানবাধিকার সমুন্নত থাকবে না, যেখানে নিশ্চয়তা থাকবে না আমাদের মৌলিক মানবাধিকারের, সেই রাজনীতি দিয়ে বাংলাদেশের মুক্তি আসবে না। সেই জন্য আমরা সংবিধানের এমন সব সংশোধনী প্রস্তাবনা এনেছি আমাদের মানবাধিকার সেকশনে এবং হিউম্যান রাইটস সেকশন সহ ফান্ডামেন্টাল মৌলিক মানবাধিকার সেকশনে প্রায় একই রকম উচ্চারণ করতে, যে আমাদের যেগুলো মানবাধিকার সেগুলো অবশ্যই মানুষের মৌলিক অধিকার, আর যেগুলো মৌলিক অধিকার তার মধ্যে অধিকাংশ এখন মানবাধিকার হিসেবে স্বীকৃতি পাচ্ছে। যেমন ইন্টারনেট সেবা, আমি আমার বন্ধুর সাথে আলাপ করছিলাম যে ইন্টারনেট সেবাটা কিভাবে রাইট টু ইনফরমেশনটা মানবাধিকারে রূপান্তরিত হবে বা হয়েছে, সেটা গুরুত্ব। তো উনি বললেন যে রাইট টু ইনফরমেশনটা যদি শিওর করা না যায়, তাহলে মানুষের যে কোনো অধিকারের বক্তব্যটা তো কমিউনিকেট হবে না। সেই জন্য এটি ইটস ওয়ান কাইন্ড অফ মানবাধিকার বলা যায়, রাইট টু ইনফরমেশন, আমাদের যে তথ্য পাওয়া বা নেট পাওয়ার অধিকার। এইভাবে বর্তমান সময়ে ভোটাধিকার নিশ্চিত করাটাও আমাদের মানবাধিকার এবং মৌলিক অধিকারের অন্যতম, যেটা আমাদের মাঝখান থেকে হারিয়ে গিয়েছিল বিগত সময়ে। তো সুতরাং মানবাধিকারের বিভিন্ন ক্লাসিফিকেশন বা বিভিন্ন রকমের ধরন বা বিভিন্ন রকমের ইনক্লুশন হবে, সময়ের প্রেক্ষিতে বাড়বে। এবং মৌলিক অধিকারের অবস্থাও একই হবে, যে মৌলিক অধিকার মানুষের আগে 5টা ছিল, সামনে 6টা হবে, 7টা হবে, এরকম বাড়তে থাকবে। সমাজের বিবর্তনের মধ্য দিয়ে মৌলিক অধিকার এবং মানবাধিকার এগুলো বাড়তে থাকবে। বাট এগুলো এনশিওর করবে কে, সেই আলোচনায় আসবে। এনশিওর অবশ্যই করতে হবে রাজনৈতিক নেতৃত্বকে, এবং রাজনৈতিক নেতৃত্ব সেটা বাস্তবায়ন করার একমাত্র ওয়েপন, একমাত্র হাতিয়ার হচ্ছে নির্বাচিত একটা প্রতিনিধিত্বের মধ্য দিয়ে, একটা সংসদের মধ্য দিয়ে, আইন প্রণয়নের মধ্য দিয়ে, সংবিধানের সমস্ত সংস্কার সংশোধনের মধ্য দিয়ে আমাদেরকে সেটা বাস্তবায়ন করতে